ওয়ালাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ। তুমি কেমন? আছি এখন, আলহামদুলিল্লাহ ভালো। এই পাতে গরম পড়ছে, মুখে ঠান্ডা পানি খাই খেয়ে আবার গলা গেছে। ও ওকে, আমরা আস্তে আস্তে শুরু করি। আজকে আমাদের ফোর্সটা শেষ করা লাগবে, যে মোশন তো অলরেডি শেষ, তো ফোর্স এর প্রবলেম গুলি আজকে শেষ করে মোশন এন্ড ফোর্স এর উপরে আমাদের এক্সাম হবে। বুকলেটের উপরে প্রতি উইকে যা যা শেষ করব এটার উপরে টেস্ট হবে আমাদের সামনের উইক থেকে, ওটা জানাই দেব গ্রুপে। ওয়ালাইকুম আসসালাম তাহমিদ। আসসালাম। ওকে, তো তাহলে আমরা কোশ্চেন নাম্বার 38 পর্যন্ত শেষ করছিলাম। ফোর্স টপিকের কোশ্চেন নাম্বার 38 পর্যন্ত শেষ করছিলাম। এর পরের থেকে কার কার কোন কোন কোশ্চেনে প্রবলেম আছে বলো, ওগুলো আমরা সলভ করব। যে যে টপিক গুলোর আমাদের বুকলেট সলভিং শেষ হবে ওগুলির উপর আমি অলরেডি মোশন একটা শেষ, তো ফোর্স একটা শেষ করার পর মোশন এন্ড ফোর্স এর উপর হবে। ওকে, সো এখন আমাদের কোশ্চেন নাম্বার 38 এর পর ফোর্সেস এর মধ্যে কোন কোশ্চেনে প্রবলেম আছে? অনেকগুলি কোশ্চেন তো আমাদের ইয়ের মধ্যেও মিক্স ছিল। মোশনে কতগুলি কোশ্চেন, ওগুলো ফোর্সেস এর মধ্যেও রিপিট আসছে, বিকজ সেম টাইপের ব্যাপার, রিলেটেড জিনিস আর কি। সো অনেকগুলি কোশ্চেন এরকম সলভ হওয়ার কথা, দেন তোমাদেরকে যে সলিউশন ভিডিওস গুলি দেওয়া হয়েছে ওগুলা থেকে সলভ করতে পারার কথা। তো কারো যদি স্টিল কোনোটায় প্রবলেম থাকে দেন বলতে পারো, দেন ওগুলি আমরা শেষ করব। ফোর্সেস এ কোনো কোশ্চেন আর প্রবলেম আছে? মাহিন, শারিয়ার, আজিজুল? না ভাই, ওকে, ফোর্সেস সব শেষ হয়ে গেলে 58 নাম্বার কোশ্চেনটা একটু যাবা, পেজ 369। ওকে, 58 নাম্বার কোশ্চেন। এই যে কোশ্চেনটা কি বলো? ভাই, এটা কি করে দিছিলাম? এটা করে দিছে নাকি এটা পরে করছে এটা শিওর না। তোমার কোনটায় সমস্যা বলো, কি এ নাম্বারে নাকি বি নাম্বারে, কোনটায়? এ নাম্বারটা একটু প্রবলেম, না কি বলি? হ্যাঁ, এ নাম্বারটা। আচ্ছা, তো এখন এটা দেখো, এটা তোমার একটা ইম্পর্টেন্ট জিনিস, যে তোমাদের আপথ্রাস্ট টপিকটা বলার আগে আগে বা আমাদের ওয়েট আমরা কখন ফিল করি, যে আমাদের একটা ওয়েট আছে, ওই জিনিসটা ফিল করি কখন? when we যখন feel নর্মাল a রিঅ্যাকশন। normal reaction force, exactly. সো এই ব্যাপারটাই তোমাদেরকে বারবার করে বলতাম, যে আমরা যদি পানির নিচে যাই, or when we are on water, what we feel light, তাই না? আচ্ছা, এগুলোর নাম হচ্ছে, এগুলো থাক, বুঝতে পারবা। তো এখন এখানের মধ্যে দেখো কাজটা কি, যে এই একটা ব্যারেল আছে, যেটা কি this barrel or this cylinder is below water. তো এখন এটা যেহেতু পানির ভিতরে আছে, তো তার মানে কি তার উপরে সে তো একটা সার্টেন ভলিউম অফ ফ্লুইড কি করতেছে, ডিসপ্লেস করতেছে না? জি ভাই। সো তাহলে ইট ইজ ডিসপ্লেসিং আ সার্টেন ভলিউম অফ ফ্লুইড। কতটুকু ভলিউম? সিলিন্ডারের নিজের যতটুকু ভলিউম, ততটুকু ভলিউম অফ ফ্লুইড সে কি করতেছে, ডিসপ্লেস করতেছে। আচ্ছা, তো এখন দেখো, এই ওয়াটার লেভেল থেকে এই লেকের বটম পর্যন্ত এই ডেপথ কত? ক্যাপিটাল ডি, নাকি? জি ভাই। আচ্ছা, আর তোমার এই যে সিলিন্ডারটার হাইট কত? ক্যাপিটাল কি বলে, স্মল এইচ। ওকে, ঠিক আছে। তো এখন এখানের মধ্যে বলতেছে এটা কি, খেয়াল করো, যে তুমি যে কোন একটা রেফারেন্স লেভেল নিবা, ইদার বটম অফ দা প্যারেল অর টপ অফ দা প্যারেল, যে কোন একটা রেফারেন্স লেভেল নিয়ে কাজ করবা। তো জিনিসটা কেমন হয় খেয়াল করো। তো বলতেছে the object is a cylinder of height h and depth of the lake is capital D, shown in figure 1. The cylinder is moved vertically through the water at a slow and steady speed. তো তাহলে স্লো এন্ড একটা স্টেডি স্পিডে কি করতেছে, ক্রেনটা দিয়ে
সিলিন্ডারটাকে উপরে তুলতেছে। আচ্ছা, তো বলতেছে the cylinder comes to rest in a position where it is completely above the surface of the water। তো তার মানে এই যে সিলিন্ডারটা পুরোপুরি কি হয়েছে, ওয়াটার সারফেস থেকে বের হয়ে আসছে, তাই না? তো ইনিশিয়ালি ইট ওয়াজ ফুললি ইনসাইড ওয়াটার, এরপরে সে পুরোপুরি কি হয়েছে, বাইরে বের হয়ে আসছে। আচ্ছা, তো এখন বললো কি the diagrams are not to scale, তো ডায়াগ্রাম থেকে কোনো রিডিং নিতে হবে না, যে মাপতে হবে না বেসিক্যালি। তো এখানের মধ্যে দেখো তারা কি বলতেছে, the graph shows how the tension in the cable varies with distance as the cylinder is lifted from the bottom of the leg to the position shown in figure 2। তো এখন দেখো কাজটা কি, যখন নাকি সিলিন্ডারটা পানির নিচে আছে তখন সিলিন্ডারের উপরে কি কি ফোর্স কাজ করতেছে দেখো তো। যে মনে করো বিফোর দা ক্রেন, যে ক্রেনের যেই ওয়্যারটা দিয়ে বা যে রোপটা দিয়ে সিলিন্ডারটাকে টেনে তুলবে, ওইটা আসার আগে কি কি ফোর্স কাজ করতেছে বলো তো? ওয়েট ডাউনওয়ার্ড, ওয়েট ডাউনওয়ার্ড আর আপথ্রাস্ট আপওয়ার্ড। আপথ্রাস্টটা তো ওয়েটকে ব্যালেন্স করতে পারতেছে না, এর জন্যই তো সে নিচে ড্রপ করছিল ইন দা ফার্স্ট প্লেস। সো তাহলে যখন নাকি সে এই সারফেসের সাথে কন্টাক্টে ছিল, হোয়াট ওয়াজ অ্যাকচুয়ালি দেয়ার, নরমাল রিঅ্যাকশন ফোর্স ওয়াজ দেয়ার। এখন যখন নাকি তাকে টেনে উপরে তোলা হবে, কি হবে, এই যে মনে করো ইন বিটুইন কোন একটা জায়গা, সাপোজ এরকম একটা জায়গা, তো এখানের মধ্যে কি হচ্ছে, সে তো বটম পার্টের সাথে কন্টাক্টে নাই, নিচে আছে ওয়েট, উপরে আছে আপথ্রাস্ট। সো তাহলে তাকে যে উপরে টেনে নিয়ে যাচ্ছে, তো এটার জন্য কি দরকার হচ্ছে, ক্রেনের একটা টেনশন ফোর্স দেওয়া লাগতেছে। সো তাহলে দিস ইজ দা টেনশন ফোর্স। তো এই টেনশন ফোর্স দিয়ে টেনে যে স্টেডি একটা স্পিড বলে দিছে, তো তার মানে কি রেজাল্টেন্ট ফোর্স 0, তাই না? স্টেডি স্পিড বলতে ইনিশিয়াল কি বলে, কনস্ট্যান্ট স্পিড, তো তার মানে রেজাল্টেন্ট ফোর্স হলো 0। ঠিক আছে, ভালো কথা। সো তাহলে কনস্ট্যান্ট স্পিডে তাকে কি করা হচ্ছে, উপরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তো টেনশনটা যখন পানির নিচে আছে, ব্যারেলটা বা সিলিন্ডারটা যেটাই বলো, when it is below water tension is less। এখন যত নাকি সিলিন্ডারটা পানি থেকে বের হইতে থাকবে তত কি হবে, আপথ্রাস্ট অ্যাক্টিং অন দা সিলিন্ডার বাড়বে নাকি কমবে? বাড়বে। যত মানে বের ভাই হয়ে কমবে। আসবে পানি থেকে, কমবে। তখন তো পুরোপুরি the full volume of the object was below water। এখন যত উপরে নিয়ে আসতেছে তত কি the lesser the volume of fluid is being displaced, তাই না? তাকে বের করে নিয়ে আসতেছে। তো তাহলে আপথ্রাস্টটা কমতেছে, তো আপথ্রাস্ট যত কমবে টেনশন কি হবে, তত বাড়বে। এই যে দেখো টেনশনটা তত বাড়তেছে, টেনশন তত বাড়তেছে, টেনশন বাড়তে 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 when it is fully outside water, হ্যাঁ, যখন নাকি কি, যখন নাকি পুরো সিলিন্ডারটা পানির বাইরে বের হয়ে চলে আসছে, তখন কি আর তার উপরে কোনো আপথ্রাস্ট আছে না ভাই। তো তার মানে পুরো ওয়েটটাকে এখন কার ব্যালেন্স করা লাগতেছে, টেনশনের ব্যালেন্স করা লাগতেছে। সো এই যে টেনশন তখন কি হয়ে গেছে, ম্যাক্সিমাম। বুঝতে পারলা? আর ভাই এই মাঝখানের এই ব্যাপারটা কি হচ্ছে, এই যে স্টিপ মাঝখানের এই হচ্ছে যে, ব্যাপারটায়, এই যে মাঝখানের এই ব্যাপারটায় যত সিলিন্ডারটা উপরে আসতেছে তত তার উপরে আপথ্রাস্ট কমতেছে। তো আপথ্রাস্টটা কমে গেলে তাকে কম্পেনসেট করা লাগবে কি দিয়ে, টেনশন বাড়া লাগবে, যে তোমার টেনশন প্লাস আপথ্রাস্ট মাস্ট বি ইকুয়াল টু ওয়েট। তো এখন আপথ্রাস্ট যদি কমে যায়, তো তাহলে এইটাকে ব্যালেন্স করার জন্য কার বাড়তে হবে, টেনশন। টেনশনটাকে বাড়া লাগবে, এর জন্য টেনশন ইন দা কেবল বাড়তেছে। সো এই পয়েন্ট পর্যন্ত সে এইখানে আছে, কোন জায়গায়, এই যে পয়েন্ট পি তে সে এমন জায়গায় আছে, যে নতুন একটা সিলিন্ডার ড্র করছে, দেখছো ডায়াগ্রামে, জি ভাই। যে এখানের মধ্যে কি, যে তোমার একদম টপ অফ দা সিলিন্ডার জাস্ট পানি থেকে বের হবে, এখনো বের হয় নাই। তো যত এটা আস্তে আস্তে বের হবে, যে মনে করো পাশে আরেকটা আঁকলাম, তো এখন যত এটা একটু উপরে উঠতেছে তত কি হইতেছে, তার আপথ্রাস্ট কমতেছে। তো এই আপথ্রাস্টটা কমার জন্য কার বাড়তে হবে, টেনশনটাকে বাড়া লাগবে, তাইলে জানি দুইজন মিলে ওয়েটকে ব্যালেন্স করতে পারে। সো যত আস্তে আস্তে বের হচ্ছে তত আপথ্রাস্ট কমতেছে, যত আপথ্রাস্ট কমতেছে the tension must increase so that they can balance the weight। and যখন নাকি পুরোপুরি বের হয়ে চলে আসছে, যে যখন it is fully outside water, তো তখন কি, তখন তো কোনো আপথ্রাস্ট নাই, তো তার মানে ফুল
ওয়েটটাকে ব্যালেন্স করা লাগতেছে কার টেনশন। টেনশন। সো এই ব্যাপারটা, সো পি থেকে কিউতে কি হয়েছে, পি থেকে কিউতে তোমার হাইট অফ দ্য সিলিন্ডার টুকু সে কি করতেছে বের করে নিয়ে আসতেছিল। সো ব্যাপারটা এমন হচ্ছে দেখো যে উই উইল বি টেকিং, তুমি বলো কোন জিনিসটাকে রেফারেন্স হিসেবে নিতে চাও। এখানের মধ্যে প্রিভিয়াস ব্যাচের জন্য টপ অফ দ্য সিলিন্ডারকে রেফারেন্স হিসেবে নেওয়া হয়েছে। তো ইনিশিয়ালি টপ অফ দ্য সিলিন্ডার ছিল কোন পজিশনে, এই যে ব্ল্যাক কালার দিয়ে যে এখন মার্ক করে দিলাম এরকম একটা পজিশনে। তো এটা হলো ইনিশিয়াল পজিশন। তো যত উপরে উঠবে এটা ডিসপ্লেসমেন্ট বাড়তেছে, এই যে ডিসটেন্স মুভড বাই দ্য সিলিন্ডার। তো ডিসটেন্স বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। পি পজিশনটা কোন পজিশন বলছিলাম, পিটা কোন পজিশন, জাস্ট বিফোর দ্য সিলিন্ডার, যে দ্য টপ অফ দ্য সিলিন্ডার গোজ আউট অফ ওয়াটার, তাই না? জি ভাই। তো তাহলে দেখো এইটা তাহলে কতটুকু ডিসপ্লেসমেন্ট, তোমার এটা হলো ইনিশিয়াল পজিশন, যে আমরা কাকে রেফারেন্স হিসেবে ধরতেছি, টপ অফ দ্য সিলিন্ডারকে। তো টপ অফ দ্য সিলিন্ডার ইনিশিয়ালি এই সবুজ কালার দিয়ে যা মার্ক করলাম এখানে ছিল। এরপরে পয়েন্ট পি তে সে কোথায় আছে, জাস্ট অ্যাবাউট টু লিভ দ্য ওয়াটার। তো তাহলে সে কতটুকু উপরে উঠছে বলতো, এতটুকু না? জি ভাই। এই যে ডি মাইনাস এইচ হাইট বা ডি মাইনাস এইট সমান ডিস্টেন্স উপরে উঠছে নাকি? জি ভাই। আর when it is fully outside water তখন কতটুকু হাইট উপরে উঠছে? ডি প্লাস এইচ। ডি মাইনাস এইচ প্লাস এইচ, ঠিক আছে? জাস্ট ওই পর্যন্ত তো ডি মাইনাস এইচ, তারপরে আরেকটু প্লাস এইচ আরেকটা। এক্স্যাক্টলি। সো তাহলে ডি মাইনাস এইচ ছিল এই পয়েন্ট পি পর্যন্ত, এটা হলো পয়েন্ট কিউ। তো কিউ পয়েন্ট পর্যন্ত সে কতটুকু ডিসটেন্স কভার করছে, ডি মাইনাস এইচ প্লাস এইচ। তো তার মানে কি ডি সমান ডিসটেন্স মুভ করছে, এই যে এটা, বুঝতে পারছো? জি ভাই। ওকে, সো এটা ছিল কোশ্চেন নাম্বার 58। হচ্ছে ভাই। এরপর ফোর্সেস 1A ফোর্স, এই টপিকে আর কার কার কোন কোন কোশ্চেনে প্রবলেম আছে ওগুলি বলো, ওগুলি ডিসকাস করার পর আমরা 58 বি তে তো ভাই যেটা তুমি বললে ওটাই এক্সপ্লেইন করব। হ্যাঁ হ্যাঁ ওই জিনিসটা এক্সপ্লেইন করব যে when beneath water tension plus upthrust is equal to weight, so tension is less. When it is moving out of water the upthrust is decreasing, but the summation of tension and upthrust must be equal to weight, so the graph is sloping upward, যে টেনশন ইনক্রিজ করতেছে, যে যত বের হয়ে আসতেছে আপথ্রাস্ট কমতেছে, মানে টেনশন বাড়া লাগবে, সো দ্যাট তারা দুজন মিলে ওয়েটকে ব্যালেন্স করতে পারে। দেন ফুললি আউটসাইড ওয়াটার হয়ে যাওয়ার পর তখন কি হবে, টেনশন মাস্ট বি ব্যালেন্সিং দ্য ওয়েট, বিকজ পুরোপুরি ওয়াটারের বাইরে নিয়ে আসার পর কোনো আর কি নাই, আপথ্রাস্ট নাই। বুঝতে পারছো? জি ভাই। ওকে, এরপর আর কার কার কোন কোন কোশ্চেনে প্রবলেম আছে? ওয়ান এ ফোর্স, আমাদের কিন্তু বুকলেট নিয়ে আর একটু স্পিড আপ করা লাগবে, বিকজ অলরেডি আমরা ইউনিট 2 এর ইলেকট্রিসিটির নেক্সট উইকে হাফওয়ে শেষ হয়ে যাবে ইলেকট্রিসিটি। পেজ 280, বুঝে নাই? ওই যে পেজ নাম্বার 288 19 নাম্বার কোশ্চেন লাগে হইছে না পড়া? এটা বলছিল যে মেট্রোলজি কত নাম্বার? ওই যে 19 নাম্বার পেজ নাম্বার 288। এটা তো পড়া হয়েছে, এটা তো ইয়ার মধ্যেও ছিল, কি বলে এক্সাম প্র্যাকটিসের মধ্যেও ছিল, এক্সাম প্র্যাকটিসের মধ্যে। হ্যাঁ, 20 question- নাম্বারটা কত নাম্বার? 20। হ্যাঁ ওটা ভাই করাইছিল ঠিক, কিন্তু একটু কঠিন লাগে কেন জানি, মানে এক্সপ্লানেশনটা। তোমাকে ফার্স্টে যে জিনিসটা বলছিলাম ওই ব্যাপারটা খেয়াল করো, যে কি বলা হয়েছে,
ওয়েটের ফিলিংটা কখন আসে আমাদের কাছে? when do we feel যে আমাদের একটা ওয়েট আছে? যখন আমরা নরমাল রিঅ্যাকশন ফোর্স ফিল করি নাকি? মাহিন, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। তো তাহলে আমরা যখন নাকি একটা নরমাল রিঅ্যাকশন ফোর্স ফিল করব তখন আমাদের একটা ফিলিং আসে যে উই হ্যাভ আ ওয়েট। সো এখন দেখো, এই যে তুমি আর্থে স্টেশনারি দাঁড়ায় আছো, সো এখন তোমার উপরে কি কি ফোর্স কাজ করবে? ওয়েট এন্ড নরমাল রিঅ্যাকশন, and this normal reaction force is equal to কি? mg নাকি? আর g এর ভ্যালু কত? আর্থে g এর ভ্যালু কত? আর্থের সারফেসে 9.81। 9.81। সো তাহলে তুমি এখানে কত নরমাল রিঅ্যাকশন ফোর্স ফিল করতেছো? মাস ইনটু 9.81। এখন দেখো তুমি কোথায় আছো? ইউ আর ইন ডিপ স্পেস। তো এখন ডিপ স্পেসে তোমার কি কোনো এমন অবজেক্ট আছে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করার মতো কোনো এরকম অবজেক্ট আছে? ওরকম কোনো অবজেক্ট নাই। সো তাহলে ইউ আর নট ফিলিং এনি ডাউনওয়ার্ড ফোর্স, বাট হোয়াট ইউ আর ফিলিং, তুমি যে বক্সের মধ্যে আছো এই বক্সটা কি করতেছে? আপওয়ার্ড ডিরেকশনে অ্যাসেলারেট করতেছে। কত রেটে অ্যাসেলারেট করতেছে? 9.81। 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন তোমার এই বক্সের ভিতরে থাকার জন্য তোমারও কি করা লাগবে? সেম রেটে অ্যাসেলারেট করতে হবে, আর না হলে তো তুমি কিপ আপ করতে পারবা না। তুমি কি বক্সের ভিতরে থাকতে পারবা? যে তুমি কোন একটা লিফটের মধ্যে আছো, লিফট যত রেটে মুভ করে তুমি তো তত রেটেই মুভ করবা নাকি? যে লিফট আস্তে আস্তে মুভ করতেছো তুমি বেশি রেটে, বা লিফট তাড়াতাড়ি মুভ করতেছো তুমি কম রেটে, এরকম তো মুভ করতে পারবা না, পারবা? না, সো তাহলে একই তুমি তো রেট। সো তাহলে এই বক্সটা যত রেটে অ্যাসেলারেট করতেছে তুমিও কি করতেছো তত রেটে উপরে অ্যাসেলারেট করতেছো। বিকজ হোয়াট ইজ হ্যাপেনিং, এই বক্সের ফ্লোরটা, হ্যাঁ, এই বক্সের ফ্লোরটা তোমার পায়ের উপরে কি করতেছে? নরমাল রিঅ্যাকশন ফোর্স এক্সার্ট করতেছে, তাই না? যে তুমি দাঁড়ায় আছো, বক্সটা উপরের দিকে অ্যাসেলারেট করতেছে, সো তাহলে বক্সের ফ্লোরটা যেটা তোমার পায়ের সাথে কন্ট্যাক্টে আছে সে কি করবে? তোমার উপর একটা আপওয়ার্ড ফোর্স এক্সার্ট করবে না নাকি? সো তাহলে তুমি এখানের মধ্যে কি ফিল করতেছ? একটা নরমাল রিঅ্যাকশন ফোর্স, তাই না? হ্যাঁ ভাইয়া। তো এখানে জাস্ট তোমার উপরে কি আছে? একটা নরমাল রিঅ্যাকশন ফোর্স আছে, এন্ড দিস নরমাল রিঅ্যাকশন ফোর্স ইজ কজিং হোয়াট? ইজ কজিং ইউ টু অ্যাসেলারেট। এখন যে কোনো রেজাল্টেন্ট ফোর্স, যে এই নরমাল রিঅ্যাকশন ফোর্সটাই তো জাস্ট একমাত্র ফোর্স যেটা তোমার উপরে কাজ করতেছে, তাই না? হ্যাঁ ভাইয়া। এখন যে কোনো রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু হোয়াট? এনি রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু এম এ। এখন ম্যাস তো তোমার আর্থে যা ছিল, ডিপ স্পেসে গেলে তো ম্যাস তো চেঞ্জ হবে না, ম্যাস তো যা ছিল তাই আছে। এখন ভেরি কনভিনিয়েন্টলি এখানে সে ভ্যালু দিয়ে দিছে কত? অ্যাসেলারেশনের রেটটা 9.81। 9.81, যেটা নাকি কি অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন দা সারফেস অফ দা আর্থ এর সমান। তো তাহলে কি, তোমার যদি এই বক্সটার কোনো উইন্ডো না থাকে, বাইরে দেখার কোনো কায়দা না থাকে, সো তাহলে তুমি কি বলতে পারবা তুমি আর্থে আছো নাকি ডিপ স্পেসে আছো? বিকজ দোনোটা সময় তো তোমার উপরে যে ফোর্সটা কাজ করতেছে নরমাল রিঅ্যাকশন ফোর্স, যার জন্য তোমার মনে হয় যে ইউ আর অর ইউ হ্যাভ আ ওয়েট আর কি। তো তাহলে এই জিনিসটা তুমি যদি একটা ক্লোজড বক্সের মধ্যে থাকো, আর্থে আছো নাকি ডিপ স্পেসে আছো, এটা কি বলার কোনো ওয়ে আছে তোমার কাছে? না। তো তাহলে এইটাই ছিল কোয়েশ্চেন, যে সে কি ইমাজিন করতেছে? আইনস্টাইন ইমাজিনড আ পারসন ইন লার্জ বক্স উইদাউট উইন্ডোজ, সো বাইরে দেখতে পারবে না। He suggested that with no way to see outside, a person could not tell whether they were experiencing gravity on Earth or in deep space far away from any effects of gravity, being accelerated at a rate of 9.81 meter per second square. So এখন বলতেছে account for Einstein's suggestion by explaining each case what a person standing in a box would feel through their feet. So তাহলে তাদের পায়ে তারা কি ফিল করবে? নরমাল রিঅ্যাকশন ফোর্সে ফিল করবে। তুমি যদি আর্থে স্টেশনারি থাকো বা ডিপ স্পেসে
9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার রেটে অ্যাসেলারেট করো, যেটাই হয় না কেন তোমার দোনোটা সময় কি ফিলিংটা সেম। তো তাহলে ইউ মে অ্যাজিউম দ্যাট দ্য পারসন হ্যাজ আ মাস m। তো তাহলে কি তার যেই স্পেকুলেশনটা বা তার যে সাজেশনটা, ওই সাজেশনটা কি ঠিক আছে, বিকজ তোমার বাইরে না দেখে কখনো বলতে পারবে না তুমি আসলে কোথায় আছো, বিকজ ইন বোথ দ্য কেসেস দ্য নর্মাল রিঅ্যাকশন ফোর্স ইউ উইল ফিল অন ইওর ফিট উইল বি দ্য সেম। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। ওকে, পেজ নাম্বার 40, কোশ্চেন নাম্বার 43 এর বাকিদের তাহলে কোনো প্রবলেম নাই, ওইটা নেক্সট উইক পরীক্ষা দিলে পরে বোঝা যাবে। কোশ্চেন নাম্বার 43 এর 43 এর স্কেল ডায়াগ্রাম। এটা তো না মিলার কথা না, তুমি কি অ্যাঙ্গেলটা মেজার করে বসাইছিলা রাফিন? আচ্ছা, অ্যাঙ্গেলটা মেজার করে বসাইলে পরে তো এরকম টাইপের প্রবলেম হওয়ার কথা না। লেট মি সি, আমার কাছে অ্যাকচুয়ালি এখন প্রট্রাক্টর নাই, দাঁড়াও। তো 16 নিউটন। আচ্ছা, এখানের মধ্যে বেসিক্যালি যেটা হয়েছে দেখো, আমাদের প্রিন্টিং এর জন্য এই 16 নিউটনের যে স্কেলটা এটা একটু চেঞ্জ হয়ে যেতে পারে। তুমি একটু স্কেল দিয়ে মেপে দেখো তো এই 16 নিউটনটা কত সেন্টিমিটার অকিউপাই করছে। স্কেল দিয়ে মেপে দেখো, এখানে তো ডিভিশন আছে 1 2 3 4 5 6 7 8, 8টা ডিভিশন, কিন্তু স্কেল দিয়ে মেপে দেখো ডিসটেন্সটা কত বা লেন্থটা কত। ওকে, 7.7 বা 6 এরকম। আচ্ছা 7.8 আসছে আজিজুলের, 7.7 আসছে শারিয়ারের। দেখি রাফিন মেপে বলো কত আসে। ভাই এটা কোন পেজে? এটা পেজ নাম্বার 337। আচ্ছা ঠিক আছে। ওকে, 7.7 আসে, ঠিক আছে, ভালো কথা। তো তাহলে 7.7 সেন্টিমিটারে 16 নিউটন। তো তাহলে 1 সেন্টিমিটারে 16 বাই 7.7। তো তাহলে উল্টাটা করি, আমাদের ফোর্স আঁকা লাগবে বেসিক্যালি। আচ্ছা, এটা লেখা থাক, সমস্যা নাই। 1 সেন্টিমিটার কত এটা লেখা থাক। তো এখন আমাদের কি 16 নিউটন ইন 7.7 সেন্টিমিটার। তো তাহলে 12 নিউটন কত সেন্টিমিটার হবে? 7.7 বাই 16 ইনটু 12, এটা কত আসে? 7.7 divided by 16 into 12, কত? 5.775। 5.775 5.77। আচ্ছা, 5। ওকে, 775, তো তার মানে 5.8 অ্যাকচুয়ালি আমাদের আঁকা লাগবে। তো তাহলে 5.8 সেন্টিমিটার লম্বা একটা লাইন আঁকবা কততে? 35 ডিগ্রি অ্যাঙ্গেল, সরি। সো 5.8 সেন্টিমিটার একটা লাইন আঁকবা এই ডিরেকশনে, বুঝছো? 35 ডিগ্রি একটা অ্যাঙ্গেল বানায় দেন ড্র করবা। এরপর প্যারালেলোগ্রাম ডায়াগ্রাম কমপ্লিট করলে পরে আই হোপ অ্যান্সারটা মিলা উচিত। ঠিক আছে, এটা রাফিন একটা কাজ করে এটা বুকলেটটা নিয়ে এসো, ওইটা ইয়ে করে দেখা যাবে ক্লাসে সানডেতে। ঠিক আছে, বাট এমনিতে এটা ট্রাই করে দেখো, হোপফুলি মিলার কথা। তুমি যদি আগে 8 সেন্টিমিটার ধরে করে থাকো তো এটার জন্য ডিফারেন্ট আসতে পারে আর কি। ঠিক আছে, ওকে, হয়ে গেলে তো ভালো। সো ট্রাই করো, জানাও কি অবস্থা। আচ্ছা ভাইয়া, একটা হ্যাঁ জেনারেল কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, সাউথ অফ ইস্ট মানে সাউথ ইস্ট বুঝায় না? সাউথ অফ ইস্ট বলতে ইস্টের সাথে
এত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে টুয়ার্ডস সাউথ যাচ্ছে, যে এত ডিগ্রি সাউথ অফ ইস্ট মানে কি ইস্টটাকে রেফারেন্স ধরে, যে মনে করো 10 ডিগ্রি সাউথ অফ ইস্ট, এটা মানে কি 10 ডিগ্রিটা কার সাথে ক্রিয়েট হবে, ইস্টের সাথে নাকি সাউথের সাথে? হ্যাঁ, ইস্টের সাথে, মানে ইস্ট থেকে যাবে আর কি। এক্স্যাক্টলি। তো তাহলে ইস্টের সাথে 10 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে সাউথের দিকে যাইতেছে এরকম। বুঝছি ভাইয়া। ওকে, এরপরে আর কার কার কোন কোন কোশ্চেনে প্রবলেম আছে? আর কারো যদি কোনো কোশ্চেনে প্রবলেম না থাকে তাহলে পরে তো ভালো, যদি থাকে এখন বলতে পারো। 358 এর একটা 358 ও না 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 ওই যে ভুল দেখছিলাম ওই যে আমার স্কিল ডায়াগ্রামটা ঝামেলা আছে সামনে তো দেখেন এটা আর কারো কি কোনো প্রবলেম আছে? আরাফাত, জারিনের কতটুকু করা হয়েছে বুকলেট? আচ্ছা, তো তাহলে পরে আমি একটা কাজ করব, দাঁড়াও, তোমাদের এই উইকে আমি একটা ক্লাস অ্যারেঞ্জ করব, যে আমাদের নরমাল ক্লাস টাইমে, যে তোমরা রেস্ট অফ দা বুকলেট প্রবলেমস যদি থেকে থাকে, যে আজকে ক্লাসে আসে না এমন কারো, তো ওগুলো জিনিস সলভ করায় দেন আমরা ইয়েতে কি বলে 56 বি তে একটু যাবা? 56B 367 পেজ। 367। So তাহলে যেটা বলতেছিলাম, তো ওইটা সলভ করানোর পর তোমাদের একটা টেস্টের রুটিন দিব। 56 এর বি, এই যে এটা। হ্যাঁ, এটা, হ্যাঁ, ওকে। সো কি বলতেছে দেখো, the diagram show a person pushing a trolley and pulling a trolley। আচ্ছা, একজন পুশ করতেছে আর একজন পুল করতেছে। এখন দেখো পুশিং আর পুলিং এর জন্য তোমার ওয়েট, নরমাল রিঅ্যাকশন ফোর্স, এগুলি দুইটা সেম, জাস্ট ফোর্স অ্যাপ্লাই যে করতে ফ্রিকশনের ডিরেকশনও সেম। কিসের উপরে? এগুলো হলো তোমার ট্রলিটার উপর, কিন্তু জাস্ট ফোর্সের ডিরেকশন দুটো আলাদা। তো বলতেছে the angle theta between the arms of the person and the horizontal is the same for both pushing and pulling। তো তাহলে এই থিটা, এটা হলো থিটা ডিগ্রি নিচে, আর এটা কি থিটা ডিগ্রি উপরে নাকি? জি ভাইয়া। Corresponding diagram showing the forces on the trolley for pushing and pulling are shown. So it can be assumed that the frictional force between the trolley and the ground is proportional to the normal contact force. So এখানে তো অ্যানসারটা হয়ে গেছে, যে তোমার এই জিনিসটা তো এর সময় বলছিলাম না, খেয়াল করো, যে তোমার ভার্টিক্যাল ফোর্সেস মাস্ট বি ব্যালেন্সড, রাইট? তো এখন এখানে দেখো, নরমাল রিঅ্যাকশন ফোর্স ইজ দ্য অনলি ফোর্স দ্যাট ইজ অ্যাক্টিং আপওয়ার্ড। এখানে ওয়েটটা নিচে, আর এই পুশিং ফোর্সের একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট কোন দিকে কাজ করতেছে, নিচে কাজ করতেছে না? জি ভাইয়া। সো তাহলে এফ ভি পুশিং, তো তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য পুশিং ফোর্স ইজ অ্যাক্টিং ডাউনওয়ার্ডস। তো তাহলে নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কত হচ্ছে এখানে? দ্য নরমাল রিঅ্যাকশন ফোর্স ইজ ইকুয়াল টু ওয়েট প্লাস দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ পুশিং ফোর্স ইন দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন। কিন্তু এই জায়গাটায় হোয়াট ইজ হ্যাপেনিং? Weight is the only force that is acting vertically downwards, but normal reaction force and just normal reaction force একা ওয়েটটাকে ব্যালেন্স করতেছে না, সাথে আরো কে আছে? এই পুলিং ফোর্সের একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে উপরে। সো তাহলে the normal reaction force during pulling
is less than the normal reaction force during pushing the trolley. So তাহলে এই রিজনে কি হবে, নরমাল রিঅ্যাকশন ফোর্স যে এখানে কম, ওখানে ফ্রিকশন ফোর্সটা কম হবে। বুঝতে পারছো? ও ভাই এটাই। ও আচ্ছা, হ্যাঁ। মার্ক স্কিম দেখে ভাই বুঝিনি ব্যাপারটা। ওকে, সো তাহলে এখানের মধ্যে যে আমাদের ফোর্সটা বেসিক্যালি যে explain why pulling the trolley a certain distance require a person to do less work, because আমরা ফ্রিকশনের এগেইনস্টে কম কাজ করতেছি, বিকজ পুলিং এর সময় ফ্রিকশনটা কম। কেন পুলিং এর সময় ফ্রিকশন কম? বিকজ নরমাল রিঅ্যাকশন ফোর্স কম। ওকে, এরপরে আর কারো কোনো কোশ্চেনের প্রবলেম আছে? ওকে, সো তাহলে সবাই একটা কাজ করবা এই টিউসডের মধ্যে, ঠিক আছে? এই টিউসডের ক্লাসে আজকে তো ফ্রাইডে, ওকে, সো এই টিউসডের ক্লাসে সবাই বুকলেট নিয়ে আসবা। হ্যাঁ, এই টিউসডের ক্লাসে সবাই বুকলেট নিয়ে আসবা। তোমাদের মোশন এন্ড ফোর্স 1A মোশন এন্ড ফোর্স রিলেটেড কারো কোনো যদি প্রবলেম থাকে ওগুলি দেখাবা, যদি কোনো প্রবলেম থাকে আর কি। দেন এগুলো জিনিস সলভ করার পর আমরা একটা টেস্ট নিব ফার্স্ট অফ অল এই থার্সডেতে। সব কোশ্চেন বুকলেট থেকেই আসবে, বাট যেই কাজটা একদম করবা না ওই জিনিসটা হলো একদম ডিরেক্টলি অ্যান্সার মুখস্থ করা। অ্যান্সার মুখস্থ করবা না বলতেছি না, এটা করতে সময় মুখস্থ হয়েই যায়, কিন্তু যেটা করবা বুঝে মুখস্থ করা লাগবে। ওকে, যে অ্যান্সার গুলো ইভেন্চুয়ালি তোমাদের মুখস্থ হয়ে যাবে, বাট যেই কাজটা করা লাগবে না বুঝে মুখস্থ করা যাবে না। অলরাইট, সো তাহলে এই থার্সডেতে আমাদের মোশন এন্ড ফোর্স এর উপরে টেস্ট 33A. ওকে, question number 33, let's see. এর এখানের মধ্যে দেখো যে তোমার যখন নাকি একটা মানুষ জাস্ট দাঁড়ায় আছে তখন তার উপরে ফোর্স গুলা কি কি কাজ করতেছে, নিচের দিকে ওয়েট আর উপরের দিকে নরমাল রিঅ্যাকশন ফোর্স। সো তাহলে যখন নাকি সে জাস্ট দাঁড়ায় আছে মানে এই জায়গাটা এখানে কি নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কার সমান? ওয়েটের সমান না? সো তাহলে এখানের মধ্যে থেকে তুমি কি পাবা? নরমাল রিঅ্যাকশন ফোর্স এর ভ্যালু পাবা, এন্ড এই নরমাল রিঅ্যাকশন ফোর্স ইজ ইকুয়াল টু mg। সো তাহলে এখানে থেকে বের করবা ম্যাস এর ভ্যালুটা কত আসে। বুঝতে পারছো? তোমার এখানের মধ্যে নরমাল রিঅ্যাকশন ফোর্স এর ভ্যালু আসে 750 নিউটন, and this is equal to mg। এখন 750 ডিভাইডেড বাই 9.81 করলে হয়ে যাবে। এরপরে কোনটা? E1 and E2। আচ্ছা, এখন বলতেছে the athlete was in air for 0.50 সেকেন্ড, calculate the height jumped by the athlete। আচ্ছা, এখন কতটুকু উপরে সে উঠছে, এখন সেন্টার অফ গ্র্যাভিটি কি জিনিস, বিটুইন এটা এন্ড এটা, গ্র্যাভিটি কেন কি হয়েছে না হয়েছে এইসব। দেন এই যে তুমি তো এইখানের মধ্যে অলরেডি বের করছো ডি নাম্বারে যে ম্যাক্সিমাম রিঅ্যাকশন ফোর্স 0.9 সেকেন্ডে, যে জাস্ট বিফোর লিভিং দ্য গ্রাউন্ড সে তখন ওই সময় জেনারেট করতেছে। সো তখন এটা কত? 0.90 সেকেন্ড। এই 0.90 সেকেন্ড থেকে এই যে 0.90 সেকেন্ডে সে কি
ম্যাক্সিমাম অ্যাসেলারেশন করতেছে এন্ড এই জায়গাটায় এই টাইম থেকে এই টাইম সে কি করলো, গ্রাউন্ডে ছিল না, মানে সে কন্ট্যাক্টে ছিল না। ফ্রাইডেতে তো অনেকজনের সমস্যা টাইমিং এর, বুঝছো শারিয়ার? ফ্রাইডে ওই পারফেক্ট যে লাগে ম্যাথ কেন ক্লাস জানি। থাকে তো তারপরে এই জন্য বললাম। ওই তো টেস্টের সময় বেশিক্ষণ লাগবে না, সমস্যা নেই। আচ্ছা, তো তাহলে এখানের জন্য দেখো তুমি অ্যাসেলারেশনের ভ্যালু, যে তার ম্যাথ তো অলরেডি জানো, হ্যাঁ তার ম্যাথ অলরেডি জানো, সো অ্যাসেলারেশনের ভ্যালু তুমি বের করতে পারবা। আচ্ছা দাঁড়াও, এই মিটিং এর টাইম 1 মিনিটের মতো আছে, নেক্সট টাইম বলতেছি। ওকে, সো তাহলে যে জিনিসটা বলতেছিলাম, এখানের মধ্যে কাজটা কি? আচ্ছা, এখানের জন্য তো অ্যাসেলারেশনটাও লাগবে না, তোমার কাছে দেওয়া আছে তো যে কতক্ষণ ধরে এয়ারে ছিল এটা জানো, তো তার মানে কি ইউ নো দা টাইম অফ ফ্লাইট, নাকি? যে টোটাল এয়ারে ছিল কতক্ষণ, 0.50 সেকেন্ড। তো তার মানে সে তো এরকম উপরে উঠছে আর নিচে নামছে, সো যতক্ষণ তার উপরে উঠতে লাগছে, যে যত উপরে উঠছে সে ডিসেলারেট করছে, ম্যাক্সিমাম হাইটে গেছে, ভেলোসিটি হয়েছে 0। দেন যত নিচে নামবে তত তার কি হবে, আবার ভেলোসিটি বাড়বে। তো তাহলে সে যদি এয়ারে থাকে 0.50 সেকেন্ড, তো তার মানে কি তার ম্যাক্সিমাম হাইটে উঠতে কতটুকু সময় লাগছে? এটার অর্ধেক সময়, নাকি আফিফ? তো তাহলে টাইম টেকেন টু রিচ ম্যাক্সিমাম হাইট is equal to 0.50 by 2। তাহলে 0.25 সেকেন্ড লাগছে তার ম্যাক্সিমাম হাইট উপরে উঠতে, ঠিক আছে? তো এখন হাইট তো বের করতে বলছে, টাইমের ভ্যালু জানি 0.25 সেকেন্ড। এরপরে আমরা কি জানি, অ্যাসেলারেশন তো না, এটা হবে ডিসেলারেশন। ডিসেলারেশন হলো তোমার 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। এন্ড ম্যাক্সিমাম হাইটে ফাইনাল ভেলোসিটি কত? এট ম্যাক্সিমাম হাইট ফাইনাল ভেলোসিটি তো 0, নাকি? এখন আমাদের সুবাত ইকুয়েশনের যে ফর্মুলা s ইকুয়াল টু vt মাইনাস হাফ at স্কয়ার, এরকম একটা আছে না ফর্মুলা? এখন দেখো তো, যে h ইকুয়াল টু v হলো 0, t হলো 0.25 মাইনাস হাফ ইনটু মাইনাস 9.81 ইনটু 0.25 এর স্কয়ার। এটা করলে পরে কত আসে? 0.3065625। কোনো প্রবলেম নাই স্যার, এত মিটার। তো তাহলে আমাদের গিভেন ইনফরমেশন টু সিগনিফিক্যান্ট ফিগার, তো ফাইনাল অ্যান্সার কত দিব? 0.31 মিটার, তাই না? এখন এই যে আস্তে আস্তে ঠিক হচ্ছে বলা, আজকে দুপুরের ক্লাসটা নেই নাই, এখন আবার বিকাল বেলা চা খাওয়ার পরে এরপরে এখন হালকা ঠিক হয়েছে, এখন নিতেছি। ওকে, সো তাহলে E1 গেল, নাকি আফিফ? সো এরপরে দেখো কি বলতেছে, ক্যালকুলেট দ্য স্পিড অফ দ্য অ্যাথলিট লিভিং অন দ্য গ্রাউন্ড। যে গ্রাউন্ড থেকে কত স্পিডে সে টেক অফ করছে, যে কত স্পিডে সে জাম্প করছে। সো এখন এখানের মধ্যে আমরা কি জানি, v ইকুয়াল টু u প্লাস at দিয়েই তো করা যায়। ফাইনাল ভেলোসিটি, যে ম্যাক্সিমাম হাইট ফাইনাল ভেলোসিটি হলো 0, ইনিশিয়াল কত জানি না, এটাই বের করব। অ্যাসেলারেশন হলো মাইনাস 9.81 আর ম্যাক্সিমাম হাইট উপরে উঠতে কতক্ষণ সময় লাগছে? 0.25 সেকেন্ড।
তো তাহলে u ইকুয়াল টু কত এটা বের করে ফেলবো। ওকে, তো তাহলে এটা ছিল কোশ্চেন নাম্বার 33 এর প্রবলেমটা। আর কারো কি কোনো প্রবলেম আছে এই ফোর্সেস এর কোনো কোশ্চেনে? কোশ্চেন নাম্বার 58 তো মনে হয় আজকেই করাইছি তাই না? ইয়ারও তো একই প্রবলেম ছিল সারিয়ারে, ওই ব্যারেলেরটা না 58 মনে হয়। সিলিন্ডারটা। হ্যাঁ 58 নাম্বারটা হ্যাঁ, আজকে মাত্র করাইছে বুঝছো তাজওয়ার। একটু রেকর্ডিংটা দেখবো তো তাহলে হোপফুলি বুঝে যাবা। ওকে 47 সমস্যা। 47 নাম্বার এটা ওই টিউসডেতে দেখায় ফেলো বুঝছো। 47 নম্বরে ওইটা স্কেল ডায়াগ্রামটা টিউসডেতে ওই তোমাদের সামনাসামনি ক্লাসে দেখাই দেব। ওকে 48 এর B3 48 নাম্বার পড়ছিলাম না আমরা নাকি? ভিডিওতে ছিল 48। হ্যাঁ ভাইয়া 363 নিউটন আসছে। হ্যাঁ এগুলো ভিডিওতে অ্যাকচুয়ালি থাকার কথা বুঝছো। আচ্ছা ঠিক আছে, সো এই লাস্টেরটার এক্সপ্লেনেশন তো দেখি কি বলতেছে। ফার্স্ট অফ অল এখানের মধ্যে আমরা কি কি বের করছিলাম দেখো, যে the box moves at a constant speed towards the man, calculate the frictional force between the box and the ground। তো তাহলে বক্স আর গ্রাউন্ডের মধ্যে ফ্রিকশন ফোর্সের ভ্যালু হলো 310 নিউটন। ওকে, তো 310 নিউটন হলো ফ্রিকশনের ভ্যালু, এটা জানি। তো এখন কি বলতেছে, the man increases his pull on the box। আচ্ছা, তো এখন আরো বেশি জোরে টানতেছে। The man and the box starts to move together in the same direction with an acceleration of eto। তো তাহলে কোন একটা অবজেক্ট অ্যাসেলারেট করতেছে মানে কি, ওই ডিরেকশনে আমাদের রেজাল্টেন্ট ফোর্স কাজ করতেছে। ওকে, তো এখন আমাদেরকে আর কি কি ইনফরমেশন দিচ্ছে, বলতেছে যে ক্যালকুলেট দ্য ফ্রিকশনাল ফোর্স বিটুইন দ্য গ্রাউন্ড এন্ড দ্য ম্যান। মাস অফ ম্যান হলো 90.0 কেজি। তো এখন এখানের মধ্যে দেখো তারা এই পুলিং এর সময় দুইটা অবজেক্টের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম দিছে। হ্যাঁ, কি কি অবজেক্টের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম, আর আমরা এটা কত বের করছি, এই যে 310 যে ফ্রিকশনটা, এটা কার তাজওয়ার? ইট ইজ দ্য ফ্রিকশন বিটুইন দ্য বক্স এন্ড দ্য গ্রাউন্ড। যে বক্সের সাথে গ্রাউন্ডের ফ্রিকশন হলো 310। তো বক্সের সাথে গ্রাউন্ডের ফ্রিকশন যে 310 এন্ড ওইটা আমাদের এই যে বক্সের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে, তো তাহলে কত ফোর্স আছে, 310 নিউটন। অলরাইট, এখন দেখো কি হচ্ছে, তোমার নরমাল রিঅ্যাকশন ফোর্স, ওয়েট, নরমাল রিঅ্যাকশন ফোর্স, ওয়েট এইসব তো ফিক্সড। হোয়াট হ্যাপেন্ড ইজ এই পুলিং ফোর্সটা বাড়ায় দেওয়া হয়েছে। তো এই পুলিং ফোর্সটা যদি বাড়ে তো তখন কি হবে? আচ্ছা ফার্স্টে বলো তাজওয়ার যে এই পুরো সিস্টেমটা যে দ্য ম্যান এন্ড দ্য বক্স, হ্যাঁ এই দ্য ম্যান এন্ড দ্য বক্স, এই পুরো সিস্টেমটা মুভ করে কোন ফোর্সের জন্য? when this friction actually overcomes এই ফ্রিকশন, তাই না? যে এই ফ্রিকশনটা যে দ্য ফ্রিকশন ফর দ্য ম্যান, এই যে ফ্রিকশনটা যেটা মানুষের উপরে কাজ করতেছে ওইটাই কি করতেছে, দ্য ফ্রিকশন ইজ মেকিং দ্য সিস্টেম টু মুভ ফরওয়ার্ড। যে মানুষটা গ্রাউন্ডকে এই দিকে ফোর্স দেয়,
সো তাহলে গ্রাউন্ডটা কি করবে, তাকে এরকম রিঅ্যাকশন ফোর্স দিবে। সো ওই রিঅ্যাকশন ফোর্স এর হরাইজন্টাল কম্পোনেন্টটাই কি, ফ্রিকশন ফোর্স। বুঝতে পারতেছো কি বললাম? হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসটাই, যে এটা হলো তোমার এরকম ড্রাইভিং ফ্রিকশনটা। ওকে, সো তাহলে তোমার কাছে দেখো এখন কোশ্চেনটা হোপফুলি ঠিক হয়ে যাওয়ার কথা। কি ব্যাপার, যে ক্যালকুলেট দ্য ফ্রিকশনাল ফোর্স বিটুইন দ্য গ্রাউন্ড এন্ড দ্য ম্যান, যে এই যে পুলিং ফোর্সটা বাড়ায় দিল, তো এখন মানুষ আর গ্রাউন্ডের মধ্যে ফ্রিকশনটা কত কাজ করতেছে। সো এই ফ্রিকশনটাই তো কি করায়, মুভ করায়। সো ফ্রিকশন between ground and man minus friction between ground and the box। বুঝতে পারতেছো কি বলতেছি, যে মানুষ আর গ্রাউন্ডের মধ্যে যে ফ্রিকশন, এটা হলো ড্রাইভিং ফ্রিকশন, আর বক্সের সাথে গ্রাউন্ডের যে ফ্রিকশনটা হচ্ছে ওইটা কি করতেছে, মোশনটাকে অপোজ করতেছে। ঠিক আছে, তো এখন এই দুইটা ফ্রিকশনের ডিফারেন্স মিলে কার সমান হবে, রেজাল্টেন্ট ফোর্স এম এ নাকি? এক্স্যাক্টলি, তো তাহলে রেজাল্টেন্ট ফোর্স উইল বি এম এ। সো এখন এই ভ্যালুটা, সরি, যে এই ভ্যালুটা, এটা তো আমরা অলরেডি বের করে রাখছি, কত, 310, তাই না? যে the friction between the box and the ground। সো তাহলে ফ্রিকশন বিটুইন দ্য বক্স এন্ড দ্য গ্রাউন্ড জানি, অ্যাসেলারেশন এর ভ্যালু জানি, মাস এর ভ্যালু জানি। সো তাহলে এই ফ্রিকশন বিটুইন দ্য গ্রাউন্ড এন্ড ম্যান, এটাকে সাবজেক্ট করে ফ্রিকশনটা বের করতে পারবো। কত নম্বর এটা জানো, 48 না? ওকে, এরপর আফিফের 53 তেও প্রবলেম। ওকে, 53 কি করানো হয়েছিল নাকি হয় না? আচ্ছা, 53 এর, হ্যাঁ, M1 চ্যাপ্টার 4 এর মতনই বলতে গেল ওইটা। 53 B2 আর 3, তো B2 তে কি, B1 and 2, সরি। এইখানের মধ্যে দেখো, এটা তো তেমন কঠিন কিছু না। The flyer, the jetpack and the water contained in the jetpack at any instant can be considered as a system because connected। তো এখন বলতেছে কি, the diagram shows how the forces are acting on the system। তো দেখো 12 ডিগ্রি একটা ফোর্স বানায়, ফোর্স ইজেক্টেড ফ্রম দ্য ওয়াটার, নিচে হলো ওয়েট, আর এই ডিরেকশনে কি কাজ করতেছে, 40 ডিগ্রি এমন একটা অ্যাঙ্গেলে ফোর্স কাজ করতেছে। তো এখন বলতেছে শো দ্যাট দ্য ম্যাক্সিমাম ওয়েট দ্যাট ক্যান বি লিফটেড ইজ অ্যাবাউট 700 নিউটন, যে ম্যাক্সিমাম ওয়েটের ভ্যালু 700, ওয়েটের বেশি হইতে পারবে না, আর অ্যাবাউট এত। তো এখন এখানের মধ্যে দেখো আমাদের ফোর্সের ভ্যালুগুলো বলে দিচ্ছে, কি কি বলে দিচ্ছে খেয়াল করো। ফোর্স ইজেক্টেড ফ্রম ওয়াটার 960 নিউটন, আর টেনশন হলো কত, 310। তো এখন তোমার এগুলা, এই যে এগুলা যে প্রবলেম হয়, এগুলা তো বারবার করে এর জন্য বলছি, যখন নাকি কম্পোনেন্টের ম্যাথ গুলি করানো হয়েছে, কম্পোনেন্টের ম্যাথ গুলি প্রত্যেকটা ঠিক করে বুঝে বুঝে করা লাগবে। তো এখন দেখো এই 960 নিউটন যে ফোর্স কাজ করতেছে, এটা কি ভার্টিক্যালি আপওয়ার্ড নাকি ভার্টিক্যালের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে? অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল, 12 ডিগ্রি অ্যাঙ্গেল। সো তার মানে তার কি আছে, তার একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে, তার একটা হরাইজন্টাল কম্পোনেন্ট আছে নাকি? সো এখন তোমার ভার্টিক্যাল কম্পোনেন্টটা কত, ভার্টিক্যাল কম্পোনেন্টটা হলো 960। এখন কি হবে, কস নাকি সাইন, অ্যাঙ্গেলটা ভার্টিক্যালের সাথে, সো যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কি হয়, কস। ভেরি গুড। সো তাহলে 960 cos 12 হলো উপরে, আর 960 sin 12 হলো টুয়ার্ডস রাইট। এখন টেনশনটাও তো ভার্টিক্যাল না, পুরোপুরি হরাইজন্টালও না, কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে টেনশনটা, 40 ডিগ্রি অ্যাঙ্গেল নাকি? সো তাহলে টেনশনের কম্পোনেন্ট গুলি কোথায় কোথায় হবে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড আর টুয়ার্ডস লেফট নাকি?
তো এখন টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্টটা কত, cos থিটা নাকি sin থিটা? cos থিটা। তো তাহলে এইটা and 310 সরি sin 40। এখন আমাদের মেইন পয়েন্ট অফ কনসার্নটা কি, যে ম্যাক্সিমাম কত ওয়েট লিফট করতে পারবে, তাই না? যে ম্যাক্সিমাম কত ওয়েট লিফট করতে পারবে ফ্রম দা ফোর্স ইজেক্টেড বাই দা ওয়াটার। তো এখন এখানের মধ্যে আমাদের কাজগুলা কি কি খেয়াল করো। ভার্টিক্যালি আপওয়ার্ড ফোর্স হলো আমাদের এইটা, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ফোর্স একটা হলো টেনশনের ডাউনওয়ার্ড কম্পোনেন্ট, আর আরেকটা আছে কি ওয়েট। তো এখন দেখো ওয়েট প্লাস 310 cos 40, এটা হলো আমাদের ডাউনওয়ার্ড ফোর্স। আর আপওয়ার্ড ফোর্স হলো 960 cos 12। 960 cos 12 এর ভ্যালুটা কত? 939। 939। সো এখন এখানের মধ্যে একটা কাজ করো, ওয়েটের ভ্যালুটা বের করো তো কত আসে আফিফ? সেভেন 701.54। সো তাহলে কি এটা অ্যাবাউট 700 মিলছে? সো তাহলে এটা কিন্তু একদম সিম্পল, জাস্ট দুইটা ফোর্স দেওয়া, তাদের কম্পোনেন্ট বের করছি, ভার্টিক্যাল ফোর্স গুলি আপ এন্ড ডাউন সমান সমান হবে, দেন হয়ে যাওয়ার কথা। ওইটা ইজি ছিল। এই ব্যাপারগুলি আমাদের কাজ করা লাগবে। তোমরা ম্যাথ আসলে করতেছো কোথায় বলো তো? তোমাদের তো M1 এর এতদিনে এই কম্পোনেন্টস গুলি করে করে সব একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা, যে কম্পোনেন্ট চোখ বন্ধ করে সলভ করার কথা। ম্যাথ করো কোথায়? এই তো কিছুদিন আগে ধরা মানেই তো তোমার অনেক দেরি করছে আর কি। আমাদের অলরেডি ঠিক আছে। So, এরপরে B2 তেও প্রবলেম। B2 তে কি সমস্যা? As the flyer initially rises from the surface of the water, the tension in the pipe can be considered to be negligible. যে টেনশনটা কতক্ষণ কাজ করবে না, যতক্ষণ পর্যন্ত আমাদের রোপটা স্ল্যাক থাকবে, যে যতক্ষণ পর্যন্ত টাইট হবে না ততক্ষণ পর্যন্ত তো টেনশন থাকবে না। সো এর জন্য বলতেছে যে যতক্ষণ রাইজ করতেছে মানে তখনও কি হয় নাই, the rope did not become taut। তো রোপটা যদি টট না হয় তো তখন কি হবে না, টেনশন কাজ করবে না। তো বলে দিচ্ছে টেনশনটাকে নেগলিজিবল ধরা যায়। তো বলতেছে ক্যালকুলেট দ্য মিনিমাম ভার্টিক্যাল ইনিশিয়াল অ্যাক্সেলারেশন of the flyer system. Assume that the weight of the flyer system is the value calculated in part B1. তো এখন দেখো B1 এ তুমি ওয়েট বের করছো কত, 702 নিউটন, তাই না? তো ওয়েট বের করছো 702, আর তোমার এইটা ফোর্স ইজেক্টেড ফ্রম দা ওয়াটার এটা কত জানি 939 নাকি আজিজুল? জি ভাই 939। যে এটা 960 এর ভার্টিক্যাল কম্পোনেন্টটা কত, 939। সরি, সো ভার্টিক্যালি আপওয়ার্ড ফোর্স হলো তোমার এত। তো ওয়াটারের থেকে ভার্টিক্যালি আপওয়ার্ড ফোর্স পাচ্ছে 939 নিউটন, আর ওয়েট অফ দ্য সিস্টেম হলো নিচের দিকে 702 নিউটন। তো তাহলে কি ফোর্স গুলা তো ব্যালেন্সড না, তো তার মানে আনব্যালেন্সড একটা ফোর্স কাজ করতেছে আপওয়ার্ড ডিরেকশনে। তো তাহলে আপওয়ার্ড ডিরেকশনে যদি একটা আনব্যালেন্সড ফোর্স কাজ করে মানে তার জন্য অ্যাসেলারেশন হবে। সো 939 মাইনাস 702 ইজ ইকুয়াল টু ma। তো এখন এখানে থেকে অ্যাসেলারেশন বের করব।
ওকে, এরপরে 51 এর বি তে প্রবলেম মাহিনা। আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। হ্যাঁ, তোমার এই যে ফ্লায়ার, জেট প্যাক আর ওয়াটার, এটা যদি ভাই এমনি রিয়েলিস্টিক্যালি চিন্তা করি, তাহলে কিন্তু তিনজনের ওয়েটের একটু মানে ডাইরেকশনটা একটু ব্যাকাটেরা হবে না কেন? পানি তো ভাই মুভিং, আর বডিটা তো ভাই স্টেবল, কিন্তু বাকি দুইটা তো একটু মুভিং পার্ট না? হ্যাঁ হ্যাঁ, এমনিতে একটু বাঁকায় আসবে। ভাই ওইটা কি কোনো ইফেক্ট করে? ওটাতে এরকম বড় ইফেক্ট না, এখানের মধ্যে বাকি বুঝছি ভাই। ওরকম ফোর্স গুলো অমন টাইপের থাকে। আর ওখানে এই এই ডায়াগ্রামটা ওরকম সেম কাজ করা লাগবে, বুঝছো? যে তোমার এখানে যে 0.5 সেন্টিমিটার 1 মিটার পার সেকেন্ড দিছে, এই জিনিসটা তোমার আসলে মেপে দেখা লাগবে আসলে স্কেলটা কত, বুঝছো? ভাই এই ম্যাথে যে তোমাকে বলেছিলাম 3 লেখা ছিল। হ্যাঁ হ্যাঁ, তো ওই জিনিসটা তাহলে টিউসডেতে ওইটা নিয়ে এসো, টিউসডেতে দেখাই দিব, সমস্যা নেই। ভাই এটা ওকে, 6 হবে না 3 এর বদলে? ভাই এটা আমি একভাবে করছি, একটু তোমাকে ছবি দিতেছি। ওই তো ওই জিনিসটাই, ওটা সামনাসামনি ক্লাসে দেখবো না, এটা একেও করা লাগবে, তো ওই জিনিসটা দেখবো না, ঠিক আছে? ওকে, for 42C, তে কি হয়েছে? Instead of rescaling the spring balance for use on earth, the spring could be replaced. Suggest with a reason a difference between springs selected for use in spring balance on earth and those for moon. যে আমাদের এখানে স্প্রিং ব্যালেন্স দিয়ে আসলে কিসের রিডিং দেখায়? স্প্রিং ব্যালেন্স দিয়ে আমাদের রিডিংটা কিসের আসে? ম্যাসের রিডিং আসে না? সো এখন আমাদের এই যেটা আছে স্প্রিং ব্যালেন্সটা আছে, স্প্রিং ব্যালেন্সের যে গ্রাজুয়েশন গুলি মানে যেই দাগগুলি টানা আছে, এই স্কেলিংটা আমরা সেম রাখবো। এখন কি হবে দেখো, মুনে তোমার ওয়েটের ভ্যালু কম, বিকজ মুনে তোমার গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের ভ্যালু কম। সো মুনে যতটুকু ফোর্সে যতটুকু এক্সটেনশন হবে, আরতে ওই সেম ম্যাস যদি তুমি ঝুলাও, তো এটার জন্য কি হবে? এক্সটেনশনটা আরো বেশি হবে না, বিকজ আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ আরো বেশি, নাকি তাজবার? সো ইন অর্ডার ফর দ্য স্কেলিং টু রিমেইন দ্য সেম, কি করব? আর্থে আরেকটু স্টিফার, যে আরো বেশি স্প্রিং কনস্ট্যান্ট ওয়ালা একটা স্প্রিং ইউজ করব, সো দ্যাট জি এর ভ্যালুটা কম্পেনসেট হয়ে যায়। যে জি যেহেতু আর্থে বেশি, তো তাহলে আর্থে কি হবে? ওয়েটের ভ্যালুটা বেশি হবে, বাট ফর দ্য গ্রেটার ওয়েট স্টিল যেন আমাদের এক্সটেনশনটা কি আসে? সমান আসে। বুঝতে পারছো? সো হোয়াট উই অ্যাকচুয়ালি হ্যাভ টু ডু, দেখো এফ ইকুয়াল টু কে ডেল্টা এক্স, স্কেলিং ফিক্স থাকবে মানে আমাদের এক্সটেনশনের ভ্যালুটাকে ফিক্স রাখা লাগবে, নো ম্যাটার ওয়েদার উই আর অন আর্থ অর অন দ্য মুন। তো এক্সটেনশনটাকে ফিক্স রাখা লাগবে। তো যেহেতু আর্থে ফর দ্য সেম ম্যাস, ঠিক আছে, ফর দ্য সেম ম্যাস যেহেতু আর্থে ফোর্সের ভ্যালু বেশি, সো তার মানে আর্থের স্প্রিং এর জন্য প্রপোর্শনালি হোয়াট নিডস টু বি ডান? দ্য স্প্রিং কনস্ট্যান্ট মাস্ট বি ইনক্রিজড সো দ্যাট এক্সটেনশনটা কি থাকে? সেম থাকে। বুঝতে পারছো? ওকে, হ্যাঁ বলো তাজওয়ার। হায়ার ই বললে এখন তোমার টাইপ অফ ম্যাটেরিয়াল যখন নাকি তুমি কি করবা? মোর লুপড কয়েল অফ স্প্রিং, এখানে আমাদের অ্যান্সারে তারা কি কি দিছে? 42 না?
আর্থ স্প্রিংটাকে স্টিফার হওয়া লাগবে যে গ্রেটার স্টিফনেস অর গ্রেটার স্প্রিং কনস্ট্যান্ট টু কিপ দ্য সেম এক্সটেনশন ফর দ্য সেম মাস। তো এখন এই জিনিসটা বলবা, ওখানে মধ্যে তোমার নাম্বার অফ লুপস, তুমি লুপড কয়েল যদি তুমি বাড়াও তো তখন ওখানে মধ্যে তো আসলে আবার হয়ে যায়, কি বলে, লুপিং এর ওটা বাড়াইলে আসলে লেন্থে কেমন চেঞ্জ আসে ওরকম কিছু হয় না, তো লেন্থ ওইটা, হ্যাঁ ওইটাই ডাইমেনশন সেম রেখে জাস্ট তোমার করবে আর কি, স্টিফনেস এর এটা চেঞ্জ করবে। তাহলে তো ওইটা লেখা যাবে না, না যেটা বললাম? না না, ওকে। এরপর স্প্রিং কনস্ট্যান্ট এটা বাড়াবো কি করে আমরা? স্প্রিং কনস্ট্যান্ট বাড়াবো কিভাবে, আমরা মনে করো যে যদি করি ক্রস সেকশনাল এরিয়া বাড়ায় দেই, যে ক্রস সেকশনাল এরিয়া বাড়াইলে তো তখন তোমার সেম ফোর্সের জন্য এক্সটেনশন কম হবে। বুঝছি। এরপরে আর কারো কোনো কোশ্চেনে প্রবলেম আছে? ঠিক আছে, বাকি কোশ্চেন গুলি যেগুলি এখনো যদি বের করা না হয়ে থাকে তো টিউসডে এর মধ্যে সব সলভ করে নিয়ে আইসো। ওকে, সো টিউসডে এর মধ্যে নিয়ে আসার পর উই উইল সলভ দোজ ইন ক্লাস। ওইটা আমরা টিউসডে তে ঠিক করব যে ভাইয়া, ফ্রাইডে তে হবে নাকি ইয়েতে। হ্যাঁ বলো মাহিন। টিউসডেতে পরীক্ষা আছে আরেকজনের। টিউসডে তে তো আমাদের ওর- পরীক্ষা না, টিউসডে তে তো বুকলেট সলভিং করব আমরা, যদি কোনো সমস্যা থাকে। তেমন বেশি তো থাকার কথা না এখনই যেহেতু নাই। ওটা ফ্রাইডেতেও নিও, তাহলে দুই টাইমই নাও। ওই তো পরীক্ষাটা তো তোমার কবে নিতেছো এটা জানাবো, এটা থার্সডে নাকি ফ্রাইডে, কিন্তু টিউসডে তে তো বুকলেট সলভিং, টিউসডে তে তো আর পরীক্ষা না। তো টিউসডে অন্য জায়গায় পরীক্ষা থাকলে তো সমস্যা নাই। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ তাজ ভাই কল দিও, সমস্যা নাই। ওকে, সো তাহলে আমরা এখন ক্লাস এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। হ্যাঁ জেরিন আসসালামু দিয়ে আলাইকুম। দিচ্ছি, লাস্ট ক্লাসের নোটস এর ওইটা দিয়ে দিব, সমস্যা নেই। আর লেকচার ভিডিও আছে না, ওখানের মধ্যে থেকেও দেখতে পারবে, এমনিতেও দিয়ে দিব, সমস্যা নেই।